আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছো? আমি আছি তোমাদের সাথে আলী হোসেন সৌরভ। আজকে আমাদের রাদারফোর্ড মডেলটা একটু আমরা দেখব। আমরা গত ক্লাসে আমরা দেখছিলাম যে বিভিন্ন মডেল এখন পর্যন্ত কারা কারা কতগুলো মডেল দিয়েছেন, আর তার ভিতরে আমাদের এসএসসি সিলেবাসে আছে হচ্ছে বোর মডেল এবং হচ্ছে রাদারফোর্ড মডেল। আজকে আমরা রাদারফোর্ড মডেল একটু কভার করব। যাদের কাছে খাতা নাই, খাতা টাতা নিয়ে তারা তার বসে যাও এবং ব্ল্যাক বোর্ডে হোয়াইট বোর্ডে যা কিছু আছে তা খাতায় নোট করে ফেলো এবং যা দেখছি তা নোট করে ফেলো। ওকে, চলো শুরু করি। আহ বিজ্ঞানী রাদারফোর্ড মডেল, এটা খুব একটা বিখ্যাত একটা মডেল। এই মডেলটা বিজ্ঞানী রাদারফোর্ড দিয়েছেন হচ্ছে 1911 সালে। কার পরে? থমসনের পরে। ওকে, এখন এই যে মডেলটা উনি দিয়েছেন, উনি একটা এক্সপেরিমেন্ট করছেন। এই এক্সপেরিমেন্ট করার পরে তারপরে তিনি এই মতবাদগুলো তিনি উল্লেখ করছেন বা উপস্থাপন করছেন। সেই এক্সপেরিমেন্টটাকে বলা হচ্ছে যে আলফা স্কেলেটিং এক্সপেরিমেন্ট। আলফা স্কেলেটিং এক্সপেরিমেন্ট। দেখা, আলফা স্কেলেটিং এক্সপেরিমেন্টটা কি? উনি কি করছেন, তোমার আলফা কণা বিচ্ছুরণ করে দেখছেন, পরমাণুর ভিতরে আলফা কণা ছেড়ে দেখছেন বা আলফা কণা তিনি নিক্ষেপ করে দেখছেন যে পরমাণুর ভিতরে কি কি আছে বা পরমাণুর কোন রূপ দেখায় সে। তো সেজন্য তিনি কি করছেন, ধরো একটা আলফা বিচ্ছুরণ কণার একটা মেশিন তিনি নিয়েছেন, একটা প্লেট নিয়েছেন, পিছনে জিঙ্ক সালফাইডের। ওকে, এটা হচ্ছে তোমার জিঙ্ক সালফাইডের একটা তিনি একটা প্লেট পিছনে নিয়েছেন, আর এই মাঝখানে তিনি একটা গোল্ড প্লেট নিয়েছেন। কি প্লেট? গোল্ড প্লেট। ওকে, বুঝতে পারছো? কি প্লেট নিয়েছে? একটা ধরো গোল্ড প্লেট নিয়েছে। এখন এই গোল্ড প্লেট নিয়ে তিনি আলফা কণা বিচ্ছুরণ করছেন। একটু বলে রাখি, আলফা কণাটা কি? আলফা কণাটা হচ্ছে মূলত হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। ধরো আমরা জানি কি হিলিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে 2, আর এর ভিতরে দুইটা ইলেকট্রন এবং দুইটা প্রোটন থাকে। দুইটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে এর কাছে থাকবে কি? দুইটা প্রোটন থাকবে। মানে ধরো কত, 2, 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন, অর্থাৎ তার এই যে দুইটা প্রোটন শুধু, এটাকে বলা হচ্ছে আলফা কণা। আলফা কণা। ওকে, তিনি এই আলফা কণা মেশিনের মাধ্যমে তিনি এই গোল্ড প্লেটের দিকে ছুড়ে মারছেন। ওকে, তো গোল্ড প্লেটের দিকে ছুড়ে মারার পরে দেখছেন যে মোস্ট অফ দা লাইন্স ক্রস দা প্লেট, অধিকাংশই কি করে, ওগুলো ক্রস হয়ে চলে যায়। বুঝতে পারছো? ওকে, ক্রস হয়ে চলে যায়, কিন্তু প্রতি 20,000-এ একটা, জাস্ট একটা একটা কণা কি জন্য যেন বেঁকে যায়, মাঝখান থেকে সরে যায়, অথবা আবার রিপিট চলে আসে। বুঝতে পারছি? ক্লিয়ার? মানে টোটাল পরমাণুটা হচ্ছে এটা, বা টোটাল মানে গোল্ড প্লেটটা হচ্ছে এটা, এর ভিতরে তিনি আলফা কণা ছুড়ে মারলেন। আলফা কণা ছুড়ে মারার পরে তিনি দেখতে পাইলেন যে মোস্ট অফ দ্য লাইন্স ক্রস দ্য প্লেট, মানে ক্রস দ্য প্লেট করে জিঙ্ক সালফেটে বাড়ি দিচ্ছে, কিন্তু সামান্য কিছু, যেমন ধরো 20,000, 1, 2, 3, এমন 20,000-এ একটা কণা এলোমেলো হয়ে যাচ্ছে, মানে রিপিট চলে আসতেছে ডাইরেক্ট 90 ডিগ্রিতে, অথবা বেঁকে যাচ্ছে, এরকম হচ্ছে। তো তিনি এই যে থিওরিটা বা এই যে এক্সপেরিমেন্টটা করলেন, এই এক্সপেরিমেন্টটার ভিত্তিতে তিনি কতগুলো মতবাদ দিচ্ছেন। আসলে তিনি কি বলছেন, এই পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। পরমাণুর কেন্দ্রে এই যে টোটাল ধরো একটা পরমাণু, এর কেন্দ্রে একটা নিউক্লিয়াস থাকে, ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস এর ভিতরে প্রোটন থাকে, নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে। কি নাম দিয়েছেন? প্রোটন। এবং এর বাহিরে ইলেকট্রন থাকে। এখন কথা হচ্ছে যে তাহলে প্রোটন থাকে কেন, বা উনি বলছেন কিভাবে যে এর ভিতরে প্রোটন থাকে এবং বাহিরে ইলেকট্রন থাকে? একটু খেয়াল করো। আমরা জানি যে পজিটিভ পজিটিভকে বিকর্ষিত করে এবং পজিটিভ নেগেটিভকে আকর্ষিত করে। তা আমরা জানি যে নেগেটিভ হচ্ছে তোমার এই ইলেকট্রন,
ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ বিশিষ্ট আর প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। এখন আমরা যে এই এক্সপেরিমেন্টটা করছেন বা উনি যে এক্সপেরিমেন্টটা করছেন তার ভিতরে তিনি পাঠানো হচ্ছেন পজিটিভ চার্জ বিশিষ্ট। তো পজিটিভ চার্জ বিশিষ্ট যেহেতু তিনি এখান থেকে পাঠাইছেন, তার মানে যেহেতু এই লাইনটা মানে মাঝখান থেকে ক্ষুদ্র একটা অংশ থেকে যেহেতু লাইনটা ক্রস করে গেছে অথবা রিপিট চলে এসেছে, তার মানে কি সামহাউ এখানে কেউ একজন আছে যে বিকর্ষণ করছে লাইনটাকে, অথবা সে ধাক্কা দিছে, অথবা সে তাকে ফোর্স ক্রিয়েট করছে। তো সেই জন্য বলছেন যে তার মানে কি এইটা যদি আমি যেহেতু এটা পজিটিভ পাঠাইছি, তার মানে এই মাঝখানেও কি একজন আছে পজিটিভ চার্জ বিশিষ্ট, তার কারণেই তো আমার পজিটিভ লাইনটাকে ছড়িয়ে দিছে। আর আদারওয়াইজ বাকি যারা আছে তারা নিজেদের দিকে টেনে নিছে। তো তিনি সেই থেকে বলছেন যে মাঝখানে বা পরমাণুর কেন্দ্রে একটা ছোট্ট একটা নিউক্লিয়াস থাকে, এই নিউক্লিয়াসটা হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট। এই নিউক্লিয়াসটা কি, সরি সরি এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন থাকে, এই প্রোটনটা কি পজিটিভ চার্জ বিশিষ্ট, এই প্রোটনটা কি বিশিষ্ট পজিটিভ চার্জ বিশিষ্ট, এবং এই পজিটিভ চার্জ বিশিষ্টকে কেন্দ্র করে চারপাশে কি কি থাকে ইলেকট্রন গুলা থাকে। ক্লিয়ার? আর তিনি এর যে বাড়িটা, এই প্রোটনটার বাড়িটার নাম দিয়েছেন হচ্ছে নিউক্লিয়াস। ওকে, এবার দেখেন দ্বিতীয় সূত্রে বলছেন কি নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। হ্যাঁ অবশ্যই ক্ষুদ্র, কারণ কি নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে মূলত প্রোটন আর নিউট্রন। তো নিউক্লিয়াসটা অত্যন্ত ক্ষুদ্র। দেখো পরমাণুটা যদি এটা ধরো গোল প্লেট আর পরমাণুটা যদি এটা হয়, তাহলে তার তুলনায় এর যে নিউক্লিয়াসটা এটা অত্যন্ত ক্ষুদ্র। ওকে ফাইন। এবং পরমাণুর বেশিরভাগ অঞ্চল ফাঁকা। হ্যাঁ তার কথা সত্যি, পরমাণুর বেশিরভাগ অঞ্চল ফাঁকা কিভাবে, তিনি যে লাইট মারছেন বা আলফা পার্টিকেলটা যে তিনি নিক্ষেপ করছেন, মোস্ট অফ দ্য লাইন ক্রস দ্য প্লেট, মানে সবগুলোই ক্লোজ করে গেছে বা ক্লোজ করে, কিন্তু কিছু কিছু হালকা 20,000-এ একটা পার্টিকেল এলোমেলো হয়ে যায়। তার মানে কি মাঝখানে শুধু মনে হয় কোন জায়গায় একটা বিন্দুতে কোন একটা নিউক্লিয়াস আছে আর বাকি সব জায়গাগুলো ফাঁকা। ওকে, 2 নাম্বার গেল। 3 নাম্বারে তিনি বলছেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি এখানে যে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো চারপাশে এমন ঘুরতে থাকে। ওকে, এবং এই ভিতরে যে প্রোটন সংখ্যা, এর ভিতরে যে প্রোটন সংখ্যা, বাহিরের ইলেকট্রন সংখ্যা দুইটাই সেম। অর্থাৎ এখানে যদি ধরো এই গোল্ড প্লেটের ভিতরে যদি ধরো সাপোজলি ধরো এই অ্যাটমটার ভিতরে যদি 12টা প্রোটন থাকে, তাহলে বাহিরেও 12টা ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? ওকে, 4 নাম্বারে তিনি বলছেন যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ অনুভব করে, এবং কেন্দ্রমুখী আকর্ষণ বল ও কেন্দ্রবিমুখী বল সমান থাকে। একটু বোঝো, আমরা পদার্থবিজ্ঞান অধ্যায়ে পড়ছি কেন্দ্রমুখী বল কি, কেন্দ্রবিমুখী বল কি। কেন্দ্রমুখী বল হচ্ছে আমার কেন্দ্রের দিকে টানা, আর কেন্দ্রবিমুখী মানে হচ্ছে কেন্দ্র বাহিরের দিকে ঠেলা বা বাহির দিকে ফোর্স ক্রিয়েট করা। এই যে এখানে যে যে এর ভিতরে যে প্রোটন নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন গুলো আছে এগুলো হচ্ছে পজিটিভ চার্জ বিশিষ্ট, আর বাহিরে হচ্ছে ইলেকট্রন আছে নেগেটিভ চার্জ বিশিষ্ট। কি করে এরা পরস্পর আকর্ষণ করে এবং বিকর্ষণও করে। এই আকর্ষণ এবং বিকর্ষণের মাত্রা অর্থাৎ কেন্দ্রমুখী, যখন প্রোটনের দিকে কেন্দ্রের দিকে যাবে তখন কেন্দ্রমুখী, আর বাহিরের দিকে যখন নিবে তখন সেটা হচ্ছে ইলেকট্রন যখন বিকর্ষণ করবে তখন সেটা বাহিরের দিকে কেন্দ্রবিমুখী। আর এই কেন্দ্রমুখী এবং কেন্দ্রবিমুখী বল দুইটাই সমান থাকে, তার জন্য পরমাণুটা স্থির অবস্থায় থাকে। বুঝতে পারছি? ক্লিয়ার? কিন্তু হচ্ছে কি উনি এই মতবাদটা দেওয়ার পরে ওনার মতবাদ দিল, তো এখন উনি যে সত্যি কথা বলছেন কিনা সেটা যাচাই বাছাই শুরু হলো। এখন সবাই বসে চিন্তা ভাবনা করতেছে যে উনি কি করছেন বা কি ভুল করছেন। ওনার ভুলগুলো মানুষ খুঁজে বের করার জন্য চেষ্টা করলো বা বের করার জন্য চেষ্টা করলো। বুঝতে পারছি? এখন ওনার যে ভুলগুলো বের করছে, এই ভুলগুলোকেই বলা হয় হচ্ছে সীমাবদ্ধতা, পরমাণুর মডেল, রাদারফোর্ড মডেলের সীমাবদ্ধতা। ওকে, একটু দেখি রাদারফোর্ড মডেল যদি এটা হয়। রাদারফোর্ড মডেল অনুযায়ী তার পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, নাম কি নিউক্লিয়াস, আর বাহিরে ইলেকট্রন থাকে।
ইলেকট্রন। ওকে, একটু খেয়াল করো, এখন বিজ্ঞানীরা সীমাবদ্ধতাগুলো বের করছে, একটু খেয়াল করো। ওখানে বলছে কি পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, এর কেন্দ্রে প্রোটন এবং বাহিরে ইলেকট্রন থাকে, ভালো কথা। কিন্তু দোষটা ধরছে কি দেখো, তার দোষটা হচ্ছে যে সে ইলেকট্রন বাহিরে থাকে, ভালো কথা, কিন্তু সে কেন ইলেকট্রনের কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দেয়নি। তার কক্ষপথ সম্পর্কে তাকে ক্লিয়ারলি ধারণা দেওয়া প্রয়োজন ছিল, সে কক্ষপথ সম্পর্কে কোনো ধারণা দিতে পারে নাই। দ্বিতীয় নাম্বার ভুল ধরছে হচ্ছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর গুলোতে ইলেকট্রন গুলো কিভাবে থাকবে, কিভাবে ঘুরবে, সে সম্পর্কে রাদারফোর্ড কোনো ধারণা দিতে পারে নাই। ওকে, 3 নম্বরে বলছে কি দেখো, সৌরজগতের গ্রহগুলো হচ্ছে চার্জহীন। আর তিনি যে উদাহরণ দিচ্ছেন বা তিনি যেটা বলছেন যে সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহগুলো ঘুরতে থাকে, তেমনি প্রোটনকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তো হইলো কি, কথাটা হচ্ছে যে আপনার সৌরজগতের গ্রহ উপগ্রহ এগুলো হচ্ছে চার্জহীন, এগুলোর কোনো চার্জ নাই, কিন্তু আপনার নিউক্লিয়াসের কিন্তু চার্জ আছে। কি চার্জ? পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। আর ইলেকট্রনের চার্জ আছে নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জ। তা আপনি পজিটিভ এবং নেগেটিভ চার্জ বিশিষ্ট বা চার্জ বিশিষ্ট বস্তুদ্বয়ের সাথে বা চার্জ বিশিষ্ট জিনিসের সাথে আপনি চার্জ বিহীন জিনিসের কোনো তুলনা করতে পারেন না। 4 নম্বরে হচ্ছে ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে। ম্যাক্সওয়েল তত্ত্ব অনুসারে একটু বোঝো, ম্যাক্সওয়েল বলছেন যে ইফ এনি রোটেটিং বডি ইজ রোটেট it will emit energy and after that it will fall in the center। তার মানে হচ্ছে যদি কোন একটা ঘূর্ণনশীল বস্তু যদি এমন গোল করে ঘুরতে থাকে, তাহলে কি করবে, সে ক্রমান্বয়ে সে শক্তি হারাবে। তো শক্তি হারাইতে 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 কি করবে, সে এক সময় কেন্দ্রে পতিত হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে ম্যাক্সওয়েলের থিওরি। তো ম্যাক্সওয়েলের থিওরি অনুসারে যদি কোনো ঘূর্ণনশীল বস্তু যদি ঘুরতে ঘুরতে যদি সে বা শক্তি হারায় যদি কেন্দ্রে পতিত হয়, কিন্তু তাহলে তো তার অনুসারে রাদারফোর্ড বলছে কি ইলেকট্রন গুলা ঘুরতে থাকে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, তাহলে ইলেকট্রন গুলো যখনই ঘুরবে তখন সে কি করবে, শক্তি হারাবে। শক্তি যখন হারাবে, শক্তি হারাইতে হারাইতে কি করবে, ইলেকট্রন গুলো আইসা কেন্দ্রে মানে নিউক্লিয়াসের উপর পড়ে যাবে। তার মানে কি পরমাণু ধ্বংস হয়ে যাবে। কিন্তু বাস্তবে কি হয়? বাস্তবে হয় না। ওকে, এই ছিল হচ্ছে রাদারফোর্ড পরমাণুর সীমাবদ্ধতা। এ থেকে যদিও আমরা এ থেকে একটা ধারণা পাই আমাদের বাস্তব লাইফে, যেমন ধরো তুমি যেটা ভুল করো বা ভুল করে শিখতেছো, তুমি কোনো কিছু দিচ্ছ মানুষকে, কোনো কিছু শেখানোর চেষ্টা করতেছো, এটা কোনো অপরাধ না, তোমার ভুল হতেই পারে। তোমার ভুল হবে, অন্যরা তার সমালোচনা করবে, যতই তোমার সমালোচনা করবে তুমি ততই নিজেকে সংশোধন করার চেষ্টা করতে পারবা, নিজে সংশোধন হয়ে যাবা, তোমার ভিতরে কি কি ভুলগুলো আছে এগুলো বের হয়ে যাবে। আর মানুষের একটা স্বভাব হচ্ছে, ধরো তোমার এটা স্বাভাবিক যে অন্যের ভুলগুলো খুঁজে খুঁজে বের করা, এটা স্বাভাবিক। তো আমার কথা হচ্ছে যে কখনো মন খারাপের কিছু নাই, অন্য আমাকে নিয়ে সমালোচনা করে বা কেউ আমার কাজকে পছন্দ করতেছে না, আমার এগুলো নিয়ে সমালোচনা করতেছে, এটা তোমার জন্যই ভালো। তুমি তার থেকে যে তুমি যে ভুলগুলো করতেছো তার থেকে সেগুলো শুনে তুমি শুধরে যাইতে পারবা। বুঝতে পারছো? তো শুধু রাদারফোর্ড নয়, রাদারফোর্ডের পরবর্তী যে বিজ্ঞানী বোর যে মডেল দিয়েছেন তারও কিছু সীমাবদ্ধতা ছিল, তারপরে বিজ্ঞানী যে দিয়েছেন সমারসফেল্ড তারও কিছু সীমাবদ্ধতা ছিল, তারপরে বিজ্ঞানী যে শ্রোডিঞ্জার দিয়েছেন, তারপরে তার সীমাবদ্ধতা বাহির করার দায়িত্ব হচ্ছে এখন তোমাদের। ওকে, আজকে আমাদের এই পর্যন্ত ছিল হচ্ছে রাদারফোর্ড মডেল। আমরা নেক্সট ক্লাসে দেখবো হচ্ছে বোর পরমাণুর মডেল।